আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2018 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভিটির নাম জাগা পোচং। জিন জাতি যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনো তাদের অস্তিত্ব বিরাজমান। সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, কিন্তু কিছু কিছু জিন এমনও আছে যারা মানুষের মতোই চলাফেরা করতে পছন্দ করে, আর তাদের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার পরিণাম হয় খুবই ভয়াবহ। ঠিক এমনই একটা ভয়ানক ঘটনা ঘটে যায় ইন্দোনেশিয়ার মিলা নামের একটি মেয়ের সাথে, যেখানে সে একটি বাড়িতে যায় একজন অসুস্থ মানুষকে চিকিৎসা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে ভয়ানকভাবে ফেঁসে যায়। সে কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না। তার সাথে ঘটতে থাকে ভয়ানক অনাকাঙ্ক্ষিত ভৌতিক সব ঘটনা। এরপর কি হয়েছিল তার সাথে, সে কি আদৌ সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিল, সেটাই দেখবো আজকের এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক ভৌতিক ঘটনা থেকে। তো মুভির শুরুতে আমরা হসপিটালে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, যে বাচ্চাটি দেখাশোনা করছিল মিলা নামের একটি মেয়ে। সে ছিল এই হসপিটালেরই একজন নার্স। সেই দিন তার ডিউটি শেষ হয়ে গিয়েছিল, তাই সে তার ইন্দা নামের এক বান্ধবীকে সেই অসুস্থ বাচ্চাটির দায়িত্ব দিয়ে সে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল। তখনই সে দেখতে পায় সে হসপিটালে সব নার্সরা ছুটাছুটি করে কোথাও যাচ্ছে, যেখানে গিয়ে সে খুবই মর্মাহত হয়, কারণ সে দেখতে পায় বাচ্চাটি ততক্ষণে মারা গিয়েছে কোনো এক অজানা কারণে। তখনই আমরা দেখতে পাই সেখানে এসেছে সেই হসপিটালের একজন মহিলা কর্মকর্তা। সে মিলাকে একটা ডক্টরের ঔষধের ব্যাগ ধরিয়ে দেয় এবং বলে তাকে একজন অসুস্থ পেশেন্টের বাসায় যেতে হবে খুব শীঘ্রই। তখন মিলা বলে, আমার তো আজকের জন্য সব কাজ শেষ, শিফট শেষ হয়ে গিয়েছে, তাহলে কেন আমাকে যেতে হবে? তখন সেই মহিলাটি বলে, তোমাকেই সেখানে যেতে বলা হয়েছে। তো এরপর মিলা গাড়ি নিয়ে সেই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জায়গাটা অনেক দূরে ছিল, এদিকে দিনের আলো ফুরিয়ে আসছে। সে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তাকে যে বাড়ির ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে যাওয়ার পর সে একটু অবাক হয়, কারণ বাড়িটি জনমানবহীন একটি এলাকায় ছিল এবং দেখে মনে হচ্ছিল খুবই পুরাতন একটি বাড়ি। এদিকে সে বেশ ভয়ও পাচ্ছিল। এরপর সে কোনো কিছু না ভেবেই বাড়ির ভিতরে প্রবেশ করে। তাকে সদর দরজা খুলে দেয় রাধিক নামের একটি ছেলে। সেই ছেলেটি বলে, আপনি যে পেশেন্টকে দেখতে এসেছেন সে কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, আর তিনি সম্পর্কে আমার মা হন। যেহেতু পেশেন্ট মারা গিয়েছে তাই মিলার এখানে আর প্রয়োজন নেই। তাই সে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠে ফিরে আসতে চাইছিল, কিন্তু তখনই তার গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তখন রাধিক এসে তাকে বলে যে তার কোনো সাহায্যের প্রয়োজন কিনা। তখন আমরা আবারও দেখতে পাই গাড়িটি স্টার্ট হয়ে গিয়েছে, অতএব এখন কোনো সমস্যা নেই। তখন আকুতি মিনতি করে রাধিক বলে তার একটা সাহায্য প্রয়োজন। এরপর সে মিলাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সে বলতে থাকে রীতিনীতি মেনে তার মাকে দাফন করা হবে, কিন্তু দাফন করার আগে তার মাকে ভালোভাবে গোসল করাতে হবে, যে কারণেই মিলাকে দরকার। রাধিক গোসল করাতে পারবে না, কারণ এই মহিলাটি তার নিজের মা নন। আসলে এই মহিলাটি তার সৎ মা, আর তার মৃত মায়ের নাম ছিল সুলাশ্রী। এরপর রাধিক কাফনের কাপড় এগিয়ে দেয় মিলাকে আর বলে তার মা সুলাশ্রীকে গোসল করিয়ে দিতে। তখন মিলা তার কথা মতো সেই মহিলাটিকে গোসল করাতে শুরু করে। গোসল করানোর পর কাফনের কাপড় পরিয়ে দেয়। এরপর তার কাজ শেষ করে সে উপরের তলায় চলে যায় সেখান থেকে তার ব্যাগ আনতে, যেটি সে চিকিৎসার জন্য এনেছিল। সে যখন সেটা নিয়ে সেখান থেকে চলে যাবে, এমন সময় আমরা দেখতে পাই এদিকে রাধিক ফোনে কারোর সাথে কথা বলছিল। ফোনের অন্য পাশ থেকে কেউ একজন তাকে বলছিল যে তার মায়ের ডেথ সার্টিফিকেট সাবমিট করার জন্য। মিলা চলে যাচ্ছে দেখে রাধিক তাকে বলে তাদের রিলেটিভরা আসতে কাল সকাল হয়ে যাবে, আর বাড়িতে তার ছোট মেয়ে নভি একা থাকে। এদিকে রাধিকের তার মায়ের সার্টিফিকেট জমা দেওয়ার জন্য একটু শহরে যেতে হবে, তাই সে মিলাকে বলে সে যেন আজকের রাতটা কষ্ট করে এখানেই থেকে যায়। মিলা যদিও এটা করতে চাইছিল না, কিন্তু তার মনে কোথাও একটা মনুষ্যত্ব বোধ ছিল, যার কারণে সে না করতে পারছিল না, কিন্তু সে কিছুটা ভয়ও পাচ্ছিল। তো যাই হোক, এদিকে রাধিকও তার কাজে চলে যায়। মিলা সুলাশ্রীর মৃতদেহকে নিচে রেখে উপরে নভির কাছে চলে যায় এবং সেখানে গিয়ে মিলা নভিকে দেখতে পায় সে ঠিকঠাক মতো হাঁটতে পারে না, লাঠি দিয়ে তাকে হাঁটতে হয়। এরপর মিলা যখন আবারও নিচে আসে তখন সে দেখতে পায় যে সেখানে থাকা টেপ রেকর্ডার একা একাই চলছিল। মিলা যখন সুলাশ্রীর মৃতদেহের পাশে যায় তখন সে উপরের তলা থেকে নভির আওয়াজ শুনতে পায়। সে বিপদ বুঝে দ্রুত উপরে চলে যায় এবং উপরে গিয়ে দেখতে পায় নভি কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে খাটের নিচে চলে গিয়েছে। নভি বারবার সামনে থাকা আলমারির দিকে ইশারা করছিল, কারণ সেটার ভেতর থেকে কিছু একটার আওয়াজ আসছিল। মিলা ভয়ে ভয়ে আলমারিটি খোলে, কিন্তু ভিতরে সবকিছুই স্বাভাবিক ছিল। প্রচন্ড ভয়ের কারণে নভির শ্বাসকষ্ট শুরু হয়, তাই মিলা তাকে ইনহেলার দিয়ে বিছানায় শুয়ে দেয়। এদিকে মিলার গলা
গলাও শুকিয়ে আসছিল। এরপর সে চলে যায় পানি খাওয়ার জন্য, কিন্তু আমরা পর্দার পিছনে একটা লাশের অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেটাকে মিলা খেয়াল করে না। সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে তখনই সে তার সামনে দেখতে পায় পর্দার ওপারে কোনো একটা লাশের অবয়ব। সে ভয়ে ভয়ে সেই পর্দাটি সরায়। তখন সেখানে কিছুই ছিল না। সে ভাবছিল এটা হয়তো তার মনের ভুল। সে সেখানে আজব রকমের শব্দও পাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই তার পিছনেই রয়েছে সেই ভয়ানক লাশটি, যেটাকে মিলা তখনও লক্ষ্য করেনি। তবে হঠাৎ করেই তার সামনে দিয়ে একজন দৌড়ে চলে যায়, আর তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ মিলা স্বপ্ন দেখছিল, কিন্তু সে পাশে তাকিয়ে দেখে সেখানে নবী নেই। ছোট মেয়েটি কোথায় চলে গিয়েছে তাকে খুঁজতে মিলা সিঁড়ির দিকে আসে। সেখানে এসে মিলা দেখতে পায় নবী এক দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? নবী তো লাঠি ছাড়া চলতেই পারে না। মিলা এই সবকিছু দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর সেও নিচে নেমে আসে আর বাসার বাইরে চলে যায়। নবীকে খোঁজার সময় নবীর ইউজ করা লাঠিটি তার পায়ের নিচে সে দেখতে পায়। সে যখন উপরে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সে দেখে নবী বাসার ছাদে একাই দাঁড়িয়ে আছে, যেন সে এখনই নিচে লাফিয়ে পড়বে। মিলা তখনই দৌড়ে গিয়ে নবীকে সেখান থেকে নামিয়ে আনে। এরপর রাধিক মিলাকে কল করে আর বলে সে বাড়ির কাছাকাছি চলে এসেছে, মিলা চাইলে এখন আসতে পারে। তখন মিলা রাধিককে বলে যে নবীকে এখানে একা রেখে চলে আসা মোটেও ঠিক হবে না, কারণ সে কিছুক্ষণ আগেই ছাদের কিনারায় দাঁড়িয়েছিল। একটু হলেই সে ছাদ থেকে পড়ে যেত। তাই রাধিক একেবারে বাসায় ফিরলেই সে চলে যাবে। কিন্তু রাধিক মিলাকে বলে নবীর একা বাসায় থাকার অভ্যাস রয়েছে, কোনো সমস্যা নেই। এটা শুনে মিলা কিছুটা অবাক হয়। এরপর মিলা যখন নবীর কাছে যায় তখন সে দেখে নবীর শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তাই সে নবীকে কফি বানিয়ে দেয় যাতে শরীর কিছুটা গরম হয়। এরপর মিলা নবীকে জিজ্ঞেস করে যে এত উপরে তুমি কিভাবে উঠেছিলে, কিন্তু নবী কিছুই বলে না। আর তখনই আমরা শুনতে পাই কিছু অদ্ভুত আওয়াজ, যেটা আসছিল দরজার ওপার থেকে। মিলা যখন ভয়ে ভয়ে সেখানে গিয়ে দরজাটা খুলবে তখনই নবী তার হাত ধরে ফেলে আর তাকে দরজাটা খুলতে দেয় না। এরপর আমরা দেখতে পাই নবীর শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। মিলা তখন দৌড়ে উপর থেকে ইনহেলার আনতে যায়। তখনই তার সামনে থাকা ছোট একটা আয়নাতে সে দেখতে পায় তার পিছনেই রয়েছে কাফনে মোড়ানো একটা ভয়ানক লাশ। কিন্তু সে ভয়ে ভয়ে পিছনে তাকাতেই সে সেখানে আর কিছুই দেখতে পায় না। সে যখন আবারও আয়নার দিকে তাকাবে তখনই সেই ভয়ানক লাশটি তার সামনে চলে আসে। সেটা দেখে সে কোনো রকমে দৌড়ে ঘর থেকে বের হতে যাবেই তখনই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। মিলা তখন অনেক ভয় পাচ্ছিল, কিন্তু অনেকক্ষণ পর দরজাটি একা একাই খুলে যায় আর সে নবীর ঘরের দিকে চলে যায়। সে যখন নবীর ঘরের দিকে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে যে সুলাশ্রীর লাশটা সেখানে ছিল না। এরপর সে নবীর কাছে গিয়ে নবীকে ইনহেলার দেয় আর সেখানে বিপদ আন্দাজ করতে পেরে সে নবীকে নিয়ে বাইরে চলে আসে এবং তারা গাড়িতে উঠে পড়ে। এরপর সে যখন গাড়ি স্টার্ট দিবে এমন সময় সে গাড়ির সামনে আবারও সেই ভয়ানক লাশটিকে দেখতে পায়। আর পাশে তাকাতেই সে নবীকে সেখানে আর দেখতে পায় না এবং বাইরে তাকিয়ে সে নবীকে আশ্চর্যভাবে হাওয়ায় ভাসতে দেখতে পায়। নবীকে কোনো এক অশুভ শক্তি ঘরের দিকে ভাসিয়ে নিয়ে যায়। মিলা নবীর বিপদ বুঝতে পেরে আবারও ভয়ে ভয়ে সে বাড়ির মধ্যে প্রবেশ করে। সে ঘরে ঢুকতেই সেখানে একটি চেয়ার দেখতে পায়, যেটা একা একাই নড়ছিল। সেখানে সুলাশ্রীর লাশটাও ছিল না, কিন্তু তখনই একটি লাশ তার সামনে এসে পড়ে। এতে মিলা প্রচন্ড ভয়ে দৌড়ে নবীর রুমে চলে যায়। আর সেখানে যেতেই সে লক্ষ্য করে নবী ঘরের এক অন্ধকার কোণে বসে রয়েছে। আর সে মিলাকে বলতে থাকে যে আমার জীবন্ত মানুষের শরীর চাই। এটা বলেই নবী দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছিল। ঠিক তখনই নবী উড়ে এসে মিলার উপরে অ্যাটাক করে। মিলা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই শয়তানটি তার শক্তি বলে মিলাকে আবারও আটকাতে চাইছিল। কিন্তু মিলা কোনো মতে সেই রুম থেকে বের হয়ে যায় আর দরজাটি বন্ধ করে ফেলে। এতেই আমরা বুঝতে পারি যে নবী আসলে কোনো মানুষ ছিল না, কিন্তু মিলা সেটা তখনও বুঝতে পারছিল না। মিলা আবারও সেই দরজাটি খুলে, কিন্তু রুমের ভিতরে সে নবীকে দেখতে পাচ্ছিল না। তখনই সেখানে থাকা আলমারির ভিতর থেকে নখ দিয়ে আঁচড়ানোর কোনো একটা শব্দ ভেসে আসছিল। মিলা ভয়ে ভয়ে সামনে এগিয়ে যায় এবং সে লক্ষ্য করে নিচে একটা কাফনের কাপড়ের মতো পড়ে রয়েছে, যেটা বের হয়ে এসেছিল সেই আলমারির ভেতর থেকে। সেই কাপড়টি ধরে মিলা টানতে শুরু করে, কিন্তু আলমারির ভেতর থেকেও যেন কেউ একজন কাপড়টা টেনে ধরেছিল। ঠিক এমন সময় একজোড়া ভয়ানক হাত এসে কাফনের কাপড়টি ধরে জোরে টান দেয় আর মিলাকে নিয়ে চলে যায় সেই আলমারির ভেতরে। এরপর মিলা সেখানে লাইট জ্বালিয়ে দেখতে পায় এক ভয়ানক লাশকে, যেটা কাফনের কাপড়ে মোড়ানো ছিল। মিলা সেটা দেখে ভয়ে চিৎকার করে ওঠে আর
সে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসতে যাবেই এমন সময় সে সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে যায়। ঘরটি ছিল তখন পুরো অন্ধকার। সে টর্চ লাইট নিয়ে সামনে মারতেই দেয়ালের মধ্যেও সে সেই ভয়ানক লাশটিকে দেখতে পায়। মিলা এই বাড়ি থেকে বের হতে চাইছিল, কিন্তু বাড়ির সদর দরজা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, যেটা সে একদমই খুলতে পারছিল না। সে তখন অসহায়ের মতো সেখানেই অনেকক্ষণ বসে থাকে। এরপর সে মনের ভিতরে সাহস জগিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সে সামনে থাকা একটি রুমের মধ্যে যায় আর সেখানে সে একটি সিন্দুক খুঁজে পায়। সে যখন সিন্দুকটি খোলে তখনই মুভির আসল রহস্য ফাঁস হয়। সিন্দুকে সে কিছু ছবি দেখতে পায়, আর আজব বিষয় হচ্ছে যে সেই ছবিগুলোর মধ্যে তার ছবিও ছিল, যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে আরো অনেক বেশি ভয় পেয়ে যায় যখন সে দেখতে পায় সেখানে রয়েছে রাধিকের ছবি, যে কিনা ছবিতে মৃত ছিল। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার আর বোঝার বাকি থাকে না এই বাড়িতে যারা রয়েছে তারা সবাই মৃত। তখনই সেখানে রাধিকা নবী চলে আসে। এখানে আমাদেরকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই সুলাশ্রী একটা হারিকেন নিয়ে উপরের দিকে যেতে থাকে। সেখানে বিছানায় শুয়েছিল সুলাশ্রীর হাজবেন্ড। তার হাতে মাত্র 3 দিন সময় রয়েছে তার স্বামীর আত্মা অন্য কারো শরীরে প্রবেশ করানোর জন্য, নয়তো তার হাজবেন্ড মারা যাবে। তখনই আমরা বর্তমানে চলে আসি। এখানে রাতে ঘটনাটির আরো একটি টুইস্ট রিভিল করে, অর্থাৎ সুলাশ্রী নামের যে মহিলাটি ছিল সেটা রাধিকের মা নয়, এটা হলো রাধিকের স্ত্রী। আসলে রাধিক যখন বুড়ো হয়ে গিয়েছিল তখন তার স্ত্রী সুলাশ্রী একটা নতুন ছেলের ভেতরে রাধিকের আত্মা প্রবেশ করিয়েছিল। আর এখন যেহেতু সুলাশ্রীর নতুন শরীর প্রয়োজন, তাই তার হাজবেন্ড হিসেবে রাধিক তার স্ত্রী সুলাশ্রীর নতুন বডির জন্য মিলাকে বাছাই করেছে, যেটা শুনে মিলা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তার বুঝতে বাকি থাকে না যে এখানে যারা আছে কেউ মানুষ নয়, সবাই জিন। কিন্তু সেটা বুঝতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। সে কোনো রকমে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সব রাস্তাই বন্ধ। এরপর সে বাড়ি থেকে বের হওয়ার জন্য উপরে জানালা দিয়ে নিচে লাফ দেয়। সে কোনো রকমে আহত অবস্থায় ওঠে বাড়ির গেটের বাইরে বের হতে যাবে, তখনই পিছন থেকে রাধিক এসে মিলার মাথায় আঘাত করে, ফলে মিলা জ্ঞান হারিয়ে ফেলে। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রাধিক মিলা আর সুলাশ্রীর দেহ পাশাপাশি রেখে কোনো একটা রিচুয়াল শুরু করেছে। এটা ছিল এক দেহ থেকে অন্য দেহের আত্মা ট্রান্সফার করার রিচুয়াল, অর্থাৎ রিচুয়াল করে বৃদ্ধ সুলাশ্রীর দেহ থেকে তার আত্মা মিলার দেহে আর মিলার আত্মা বৃদ্ধ সুলাশ্রীর দেহে ট্রান্সফার করা হবে। তো এই কালো জাদু যখন সম্পূর্ণ হয় মিলা তখন উঠে বসে এবং মিলার শরীরে এখন রয়েছে সুলাশ্রীর আত্মা। এবার সুলাশ্রীর ভেতরে থাকা মিলার আত্মা সহ তাকে কবরে দাফন করা হয়। কবর থেকে মিলা যখন চোখ খুলে তখন তার আর কিছুই করার নেই। রাধিক তাকে জ্যান্ত কবর দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই তারা 3 জন যারা কেউ মানুষ ছিল না, যারা বেঁচে রয়েছে অন্য মানুষের শরীরে। সেখানে নবী বলে তার এই ছোট মানুষের শরীরে থাকতে আর ভালো লাগছে না, তার দরকার যুবতী কোনো মেয়ের শরীর, কারণ তার বয়সটাও যে যুবতীর মতোই। আসলে নবী হচ্ছে রাধিকা আর সুলাশ্রীর মেয়ে। এরপর মিলা শরীরে থাকা সুলাশ্রী বলতে থাকে যে সমস্যা নেই, তুমি পেয়ে যাবে তোমার দেহ। তখনই হঠাৎ করেই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। নবী গিয়ে দরজাটি খুলে দেয় আর আমরা দেখতে পাই সেখানে এসেছিল মিলার হসপিটালের বান্ধবী ইন্দা। সে সেখানে মিলাকে খুঁজতে এসেছিল। তাকে দেখে নবী রহস্যময় ভাবে হেসে ওঠে। তার মানে হলো নবীও অলরেডি তার জন্য নতুন বডি পেয়ে গিয়েছে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। জিনেরা কিন্তু হাজার হাজার বছর বেঁচে থাকে, কিন্তু সেই তুলনায় মানুষ বেঁচে থাকে খুবই কম সময়। আর যেসব জিন মানুষের মতো জীবনযাপন করতে চায় তাদের প্রয়োজন হয় মানুষের দেহ, কিন্তু মানুষের দেহ তো বেশি দিন পৃথিবীতে স্থায়ী হয় না, যে কারণে তাদের নতুন নতুন বডির প্রয়োজন হয়। আর এটা হয়তো চলতেই থাকবে। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।